আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের একটি অত্যন্ত ব্যবহারিক ও গুরুত্বপূর্ণ দিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটি হলো নবম পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় সম্ভাব্য চ্যালেঞ্জ সমূহ। একটি পে স্কেল ঘোষণা করা এবং সেটি সফলভাবে বাস্তবায়ন করা দুটি সম্পূর্ণ আলাদা কাজ। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি পে স্কেল বাস্তবায়নের সময় নানা ধরনের জটিলতা, বিলম্ব এবং অনিয়মের অভিযোগ উঠেছে। অষ্টম পে স্কেল বাস্তবায়নের সময়ও অনেক কর্মচারী সঠিকভাবে ও সময় মতো তাদের প্রাপ্য পাননি। অ্যানোমালি বা অসামঞ্জস্যতার সমস্যা তৈরি হয়েছিল, যা নিরসনে দীর্ঘ সময় লেগেছিল। নবম পে স্কেলে এই ভুলগুলো না হওয়া নিশ্চিত করতে বাস্তবায়ন প্রক্রিয়াকে সুচিন্তিত ও সুপরিকল্পিত করা অপরিহার্য। শুধু পে কমিশনের সুপারিশ তৈরি করলেই হবে না, সেই সুপারিশ সরকারি গেজেটে প্রকাশ, বেতন পুনর্নির্ধারণ, বকেয়া হিসাব, আইটি সিস্টেম আপডেট এবং কর্মচারীদের অবহিত করার পুরো প্রক্রিয়াটি নিখুঁতভাবে পরিচালনা করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নবম পে স্কেলের বাস্তবায়ন যাতে সুষ্ঠু, দ্রুত ও নিরবচ্ছিন্ন হয় সে বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। আজকের প্রতিবেদনে সেই বাস্তবায়ন প্রক্রিয়া ও চ্যালেঞ্জের পুরো চিত্রটি তুলে ধরার চেষ্টা করা হবে। নবম পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়ার ধাপগুলো প্রথমে বোঝা দরকার। সাধারণত একটি পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ হল পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে পেশ করা। দ্বিতীয় ধাপ হল সরকারের পক্ষ থেকে সেই প্রতিবেদন পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় পরিবর্তন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। তৃতীয় ধাপ হল মন্ত্রিসভার অনুমোদন। চতুর্থ ধাপ হল সরকারি গেজেটে নতুন পে স্কেল প্রকাশ। পঞ্চম ধাপ হল বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বাস্তবায়নের নির্দেশনা পাঠানো। ষষ্ঠ ধাপ হল প্রতিটি কর্মচারীর নতুন বেতন নির্ধারণ ও পুনর্নির্ধারণ। সপ্তম ধাপ হল আইটি সিস্টেম আপডেট ও নতুন বেতন শিট তৈরি। অষ্টম ধাপ হল প্রথম মাসের নতুন বেতন পরিশোধ। এই প্রতিটি ধাপে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং প্রতিটি ধাপে বিলম্ব হলে পুরো প্রক্রিয়া পিছিয়ে যায়। পে কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করার ধাপে প্রথম চ্যালেঞ্জটি দেখা দেয়। একটি পে কমিশনকে 15 লক্ষ কর্মচারীর বিভিন্ন শ্রেণীর চাহিদা, সরকারের রাজস্ব সামর্থ্য, মূল্যস্ফীতির তথ্য ও আন্তর্জাতিক তুলনামূলক বিশ্লেষণ একসঙ্গে বিবেচনা করে একটি সুষম সুপারিশ তৈরি করতে হয়। এই কাজটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। অতীতে দেখা গেছে পে কমিশন গঠনের পর চূড়ান্ত প্রতিবেদন পেশ করতে 2 থেকে 3 বছর লেগেছে। এই দীর্ঘ সময়ে কর্মচারীরা অনিশ্চয়তায় থাকেন এবং অর্থনৈতিক কষ্ট বাড়তে থাকে। নবম পে কমিশনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং কমিশনকে পর্যাপ্ত জনবল ও তথ্য প্রযুক্তি সহায়তা দেওয়া জরুরি। সরকারের পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ধাপেও উল্লেখযোগ্য সময় লাগে। পে কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সেটি পর্যালোচনা করে মন্ত্রিসভায় পাঠায়। এই পর্যালোচনায় অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় জড়িত থাকে। প্রতিটি মন্ত্রণালয়ের নিজস্ব অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি থাকায় আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ে সময় লাগে। অষ্টম পে স্কেলের সময়ও এই পর্যালোচনা পর্যায়ে বেশ কয়েক মাস সময় লেগেছিল। নবম পে স্কেলে এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তঃমন্ত্রণালয়ের টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা রয়েছে, যা সমন্বিতভাবে কাজ করবে এবং মতভেদ দ্রুত নিষ্পত্তি করবে। গেজেট প্রকাশ ও বিভাগভিত্তিক নির্দেশনা পাঠানোর ধাপটি প্রশাসনিকভাবে অত্যন্ত জটিল। নতুন পে স্কেলের গেজেট প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে তাদের অধীন কর্মচারীদের জন্য আলাদা বাস্তবায়ন নির্দেশনা তৈরি করতে হয়। বাংলাদেশের সরকারি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজের ধরন ও বেতন কাঠামোয় পার্থক্য রয়েছে। একটি কেন্দ্রীয় নির্দেশনা সব বিভাগে সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে। ফলে প্রতিটি বিভাগকে তার নিজস্ব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নির্দেশনা সংশোধন করতে হয়। এই প্রক্রিয়ায় ভুল বোঝাবুঝি ও অসামঞ্জস্যতার সুযোগ তৈরি হয়। একটি কেন্দ্রীয় বাস্তবায়ন পোর্টাল তৈরি করা হলে সব বিভাগ একটি একক উৎস থেকে নির্দেশনা পাবে এবং বিভ্রান্তি কমবে।
প্রতিটি কর্মচারীর বেতন পুনর্নির্ধারণের কাজটি নবম পে স্কেল বাস্তবায়নের সবচেয়ে বড় প্রশাসনিক চ্যালেঞ্জ। বাংলাদেশে 15 লক্ষ সরকারি কর্মচারী রয়েছেন। প্রতিটি কর্মচারীর বর্তমান বেতন, গ্রেড, পদ, যোগদানের তারিখ, অতীত ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতার ইতিহাস যাচাই করে নতুন বেতন নির্ধারণ করতে হবে। এই কাজটি হাতে হাতে করা একেবারেই সম্ভব নয়। একটি কেন্দ্রীয় পেরোল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ডিজিটালভাবে এই কাজ করতে হবে। কিন্তু বাংলাদেশের সব সরকারি দপ্তরে এখনও পূর্ণ ডিজিটাল পেরোল সিস্টেম চালু হয়নি। যেসব দপ্তরে এখনও ম্যানুয়াল পদ্ধতিতে বেতন হিসাব হয়, সেখানে নবম পে স্কেল বাস্তবায়নে বিশেষ সহায়তা ও প্রশিক্ষণ দরকার হবে। এই ডিজিটাল বিভাজনটি একটি বড় বাস্তবায়ন চ্যালেঞ্জ। অ্যানোমালি বা অসামঞ্জস্যতার সমস্যাটি প্রতিটি পে স্কেলে দেখা দেয় এবং নবম পে স্কেলেও এটি একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হবে। অ্যানোমালি মানে এই রকম পরিস্থিতি যেখানে নতুন পে স্কেলে জুনিয়র কর্মচারীর বেতন সিনিয়র কর্মচারীর বেতনের কাছাকাছি বা সমান হয়ে যায়। এটি ঘটে কারণ পে স্কেলে সকলের বেতন একই হারে বাড়ানো হয় না। সাধারণত নিম্ন গ্রেডের বেতন বেশি হারে বাড়ে এবং উচ্চ গ্রেডের কম হারে। ফলে অনেক বছর চাকরি করা একজন কর্মচারীর বেতন নতুন যোগদানকারীর বেতনের প্রায় সমান হয়ে যেতে পারে। এই অ্যানোমালি নিরসনে অতীতে বছরের পর বছর সময় লেগেছে এবং বহু কর্মচারী হতাশ হয়েছেন। নবম পে স্কেল প্রণয়নের সময়ই অ্যানোমালির সম্ভাবনাগুলো চিহ্নিত করে সংশোধনের ব্যবস্থা করা এই পে স্কেলকে আগেরগুলোর চেয়ে সফল করার একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। তথ্য প্রযুক্তির চ্যালেঞ্জটি নবম পে স্কেল বাস্তবায়নে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। বাংলাদেশে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম বা IBAS++ নামে একটি কেন্দ্রীয় আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি চালু আছে। এই সিস্টেমে নবম পে স্কেলের নতুন গ্রেড ও বেতন কাঠামো অন্তর্ভুক্ত করতে হবে এবং 15 লক্ষ কর্মচারীর তথ্য আপডেট করতে হবে। এটি একটি বিশাল প্রযুক্তিগত কাজ। সিস্টেমে যদি কোনো ত্রুটি থাকে তাহলে বেতন ভুল হবে এবং হাজার হাজার কর্মচারী সঠিক বেতন পাবেন না। অতীতে এই ধরনের তথ্য প্রযুক্তিগত সমস্যার কারণে অনেক কর্মচারী প্রথম কয়েক মাস ভুল বেতন পেয়েছেন। নবম পে স্কেলের আগেই IBAS সিস্টেম আপগ্রেড করা, পরীক্ষামূলকভাবে চালু করা এবং সমস্যা চিহ্নিত করে সংশোধন করা একটি জরুরি পদক্ষেপ। জেলা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জটি কেন্দ্রীয় পর্যায়ের চেয়ে ভিন্ন ও অনেক ক্ষেত্রে বেশি কঠিন। রাজধানী ঢাকায় সরকারি দপ্তরগুলোতে প্রযুক্তির সুবিধা বেশি, দক্ষ কর্মী বেশি এবং তদারকি বেশি। কিন্তু প্রত্যন্ত উপজেলায় একটি ছোট সরকারি অফিসে হয়তো একজনই হিসাবরক্ষক আছেন, যিনি নতুন পে স্কেলের জটিলতা বুঝতে সময় নেবেন। ইন্টারনেট সংযোগ দুর্বল হলে কেন্দ্রীয় সিস্টেমে প্রবেশ করতে সমস্যা হবে। এই বাস্তবতায় মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহজবোধ্য নির্দেশিকা তৈরি করা নবম পে স্কেল বাস্তবায়নের একটি অপরিহার্য অংশ। বকেয়া বেতন হিসাব ও পরিশোধের বিষয়টি একটি বিশেষ চ্যালেঞ্জ। নবম পে স্কেল যে তারিখ থেকে কার্যকর হবে সে তারিখ থেকে গেজেট প্রকাশের আগ পর্যন্ত সময়ের জন্য বকেয়া বেতন হিসাব করতে হবে। প্রতিটি কর্মচারীর জন্য এই হিসাব আলাদাভাবে করতে হবে, কারণ প্রত্যেকের বর্তমান বেতন ও গ্রেড আলাদা। এই বকেয়ার পরিমাণ নির্ভুলভাবে হিসাব করে সঠিক সময়ে পরিশোধ করা একটি বিশাল প্রশাসনিক চ্যালেঞ্জ। অষ্টম পে স্কেলের সময় অনেক কর্মচারী বকেয়া নিয়ে দীর্ঘ ঝামেলায় পড়েছিলেন। নবম পে স্কেলে একটি কেন্দ্রীয় ডিজিটাল বকেয়া হিসাব ব্যবস্থা তৈরি করলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। বেসামরিক ও সামরিক কর্মচারীদের মধ্যে বাস্তবায়নের সমন্বয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা সাধারণ সরকারি কর্মচারীদের থেকে আলাদা বেতন কাঠামোয় থাকেন। নবম পে স্কেলে সামরিক বাহিনীর জন্য আলাদা সুপারিশ থাকলেও এই দুটি ব্যবস্থার মধ্যে একটি সামঞ্জস্য বজায় রাখা দরকার। সামরিক ও বেসামরিক কর্মচারীদের বেতনে যদি অযৌক্তিক ব্যবধান তৈরি হয় তাহলে উভয় পক্ষেই অসন্তোষ দেখা দিতে পারে। এই সমন্বয়ের কাজটি নবম পে স্কেল বাস্তবায়নে একটি সূক্ষ্ম ও সংবেদনশীল চ্যালেঞ্জ। স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন সমন্বয়ের বিষয়টি নবম পে স্কেলের বাইরে থাকলেও একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সাধারণ সরকারি পে স্কেলের আওতায় পড়েন না। কিন্তু নবম পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন বাড়লে এই প্রতিষ্ঠানের কর্মচারীরাও তাদের বেতন বৃদ্ধির দাবি জানাবেন। এই দাবিগুলো পরিচালনা করার একটি সুসংগঠিত
গঠিত পরিকল্পনা থাকা দরকার, যাতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। জনসচেতনতা ও তথ্য প্রচারের চ্যালেঞ্জটিও উপেক্ষা করা যায় না। 15 লক্ষ সরকারি কর্মচারীর প্রত্যেককে নবম পে স্কেলের নতুন বেতন কাঠামো, তাদের নিজের নতুন বেতন, পরিবর্তিত ভাতার পরিমাণ এবং পরিবর্তনগুলো কখন থেকে কার্যকর হবে তা সঠিকভাবে জানানো দরকার। অনেক কর্মচারী, বিশেষত প্রত্যন্ত এলাকার কর্মচারীরা নতুন পে স্কেল সম্পর্কে সঠিক তথ্য পাচ্ছেন না। গুজব ও ভুল তথ্যের কারণে অনেক সময় বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়। নবম পে স্কেলে সরকারি প্রচার মাধ্যম, অনলাইন পোর্টাল এবং উপজেলা পর্যন্ত তথ্য প্রচারের একটি পরিকল্পিত যোগাযোগ কৌশল অপরিহার্য। রাজস্ব সংগ্রহ ও বাজেট ব্যবস্থাপনার চ্যালেঞ্জটি নবম পে স্কেল বাস্তবায়নের সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। নবম পে স্কেল কার্যকর হলে সরকারের পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষজ্ঞরা অনুমান করছেন যে নবম পে স্কেলে বাৎসরিক বাড়তি ব্যয় 20,000 থেকে 30,000 কোটি টাকার বেশি হতে পারে। এই বাড়তি ব্যয় মেটাতে রাজস্ব আহরণ বাড়াতে হবে। বাংলাদেশের কর জিডিপি অনুপাত বাড়ানো এবং কর ফাঁকি কমানো তাই শুধু একটি কাম্য লক্ষ্য নয়, এটি নবম পে স্কেল বাস্তবায়নের একটি অপরিহার্য পূর্বশর্ত। একই সঙ্গে উন্নয়ন বাজেট যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি ব্যবস্থাপনার চ্যালেঞ্জটি নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পে স্কেল কার্যকর হলে কর্মচারীদের হাতে বেশি অর্থ আসবে। এই বাড়তি অর্থ বাজারে চাহিদা বাড়াবে। যদি সরবরাহ চাহিদার সঙ্গে তাল মিলিয়ে না বাড়ে তাহলে মূল্যস্ফীতি বাড়তে পারে। এই মূল্যস্ফীতি পে স্কেলের সুফলকে কিছুটা নষ্ট করে দেবে। তাই পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত মুনাফাখোরি রোধ করতে সরকারের সক্রিয় বাজার মনিটরিং প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয়ে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রেখে পে স্কেল বাস্তবায়ন একটি সূক্ষ্ম নীতিগত চ্যালেঞ্জ। বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও জবাবদিহিতার ব্যবস্থা নবম পে স্কেলের দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করতে অপরিহার্য। শুধু পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন শুরু করাই যথেষ্ট নয়। বাস্তবায়নের প্রতিটি ধাপে কতটুকু অগ্রগতি হচ্ছে, কোথাও সমস্যা হচ্ছে কিনা, কর্মচারীরা সঠিক বেতন পাচ্ছেন কিনা, এই বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করার জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা দরকার। কোনো কর্মচারী বেতন বা ভাতা সংক্রান্ত সমস্যায় পড়লে দ্রুত অভিযোগ জানানো ও সমাধান পাওয়ার একটি কার্যকর ব্যবস্থা থাকা উচিত। এই জবাবদিহিতার ব্যবস্থা ছাড়া বাস্তবায়নে অনিয়ম ও বিলম্বের সুযোগ থাকে। আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বাস্তবায়নের শিক্ষা নেওয়া নবম পে স্কেলকে আগেরগুলোর চেয়ে সফল করতে পারে। ভারতের সপ্তম পে কমিশনের বাস্তবায়ন তুলনামূলকভাবে সফল হয়েছিল, কারণ আগে থেকেই একটি কেন্দ্রীয় আইটি প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছিল, একটি নির্দিষ্ট বাস্তবায়ন সময়সীমা নির্ধারণ করা হয়েছিল এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়েছিল। শ্রীলঙ্কায় পে স্কেল বাস্তবায়নে প্রযুক্তিগত সমস্যার কারণে অনেক কর্মচারী দেরিতে বেতন পেয়েছিলেন, যা সামাজিক অস্থিরতা তৈরি করেছিল। এই নেতিবাচক অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেওয়া যায়। বাংলাদেশে নবম পে স্কেল বাস্তবায়নে ভারতের সাফল্যের মডেল অনুসরণ এবং শ্রীলঙ্কার ব্যর্থতা থেকে সতর্কতার শিক্ষা একসঙ্গে কাজে লাগানো দরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেলের বাস্তবায়নকে শুধু একটি প্রশাসনিক কাজ হিসেবে নয়, রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতার একটি পরীক্ষা হিসেবে দেখেন। তিনি বলেছেন যে পে স্কেল ঘোষণার পর যদি সময়মতো ও নির্ভুলভাবে বাস্তবায়ন না হয় তাহলে কর্মচারীদের বিশ্বাস ও আস্থা নষ্ট হবে। একটি সরকারের সুশাসনের অন্যতম পরিমাপক হল তার প্রতিশ্রুতি কতটা দক্ষতার সঙ্গে পালন করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে নবম পে স্কেলের বাস্তবায়নের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে ঘোষণার পর দ্রুত ও নির্বিঘ্নে কার্যকর করা যায়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাস্তবায়নের আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে পে স্কেলের বাড়তি ব্যয় মেটাতে 3টি উৎসে মনোযোগ দেওয়া হবে। প্রথমত, কর আহরণ দক্ষতা বৃদ্ধি। দ্বিতীয়ত, সরকারি ব্যয় অপচয় ও দুর্নীতি কমানো। তৃতীয়ত, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন দক্ষতা বাড়িয়ে একই অর্থে বেশি ফলাফল পাওয়া। অর্থমন্ত্রীর এই পরিকল্পনাটি বাস্তবসম্মত, কিন্তু এর প্রতিটি উপাদান বাস্তবায়নে সরকারের সর্বস্তরে সদিচ্ছা ও দক্ষতা প্রয়োজন।
সব মিলিয়ে নবম পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া ও চ্যালেঞ্জ বিশ্লেষণ করলে একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়। প্রযুক্তিগত প্রস্তুতি, আর্থিক পরিকল্পনা, মাঠ পর্যায়ে সক্ষমতা উন্নয়ন, অ্যানোমালি প্রতিরোধ, কার্যকর যোগাযোগ এবং জবাবদিহিতার ব্যবস্থা, এই 6টি বিষয় একসঙ্গে নিশ্চিত করা গেলে নবম পে স্কেল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল পে স্কেল হিসেবে স্বীকৃতি পাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দেশ স্বাভাবিক হওয়ার পরপরই নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের কাজ শুরু হবে। সেই বাস্তবায়ন যাতে নিখুঁত, দ্রুত ও সকলের কাছে সমানভাবে পৌঁছায়, এই প্রত্যাশায় আজকের প্রতিবেদন শেষ করছি। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিচিত সকলের মাঝে শেয়ার করুন এবং সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।